চ্যানেল আই, হৃদয় বাংলাদেশ। আপনারা দেখছেন চ্যানেল আই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য এখন রয়েছে অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশন। অনুষ্ঠানটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। উপস্থাপনা করছেন ডক্টর সজল আশফাক। আপনারা এতে অংশগ্রহণ করতে পারেন টেলিফোনের মাধ্যমে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সপ্তাহের প্রতি রবিবারের সরাসরি স্বাস্থ্য বিষয়ক টেলিফোন অনুষ্ঠান অ্যাপোলো টেলিপ্রেসক্রিপশনে সকলকে সাদর আমন্ত্রণ। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দিয়ে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, আজকে আমরা এই সময়ের একটি আলোচিত স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো, যে সমস্যার কারণে অসংখ্য মুরগি মারা যাচ্ছে, উজাড় হচ্ছে মুরগির খামার, সেই সঙ্গে ডিম এবং মুরগি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে চাইছে। শুধু তাই নয়, সেই সঙ্গে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। আজকের বিষয় বুঝতেই পারছেন, বার্ড ফ্লু। আমরা আজকে বার্ড ফ্লুতে করণীয় বিষয় এবং এর প্রতিরোধের উপায়, এই বিষয়গুলি নিয়ে কথা বলবো এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ, যারা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এবং আলোচনায় অংশ নেবেন। পরিচয় করে দিচ্ছি যাদের সঙ্গে। আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক মাহমুদুর রহমান, পরিচালক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, IEDCR, মহাখালী, ঢাকা। তারপরে আছেন ডাক্তার আজিজুল হাসান, কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর, ইন্টারনাল মেডিসিন বিভাগ, অ্যাপোলো হসপিটালস, ঢাকা। প্রিয় দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। জানিয়ে দিচ্ছি সেই নাম্বার দুটো, যে নাম্বার দুটোতে ফোন করে আপনি আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। জানিয়ে দিচ্ছি সেই নাম্বার দুটো হচ্ছে 01713004444। আরেকটি নাম্বার হচ্ছে 01711567100। আমাদের অনুষ্ঠান চলাকালীন এই নাম্বার দুটো টেলিভিশনের স্ক্রিনেও ভেসে উঠবে। তো আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। আমরা ততক্ষণে আজকের বিষয়ে একটু আলোচনা যাচ্ছি। আমি প্রথমে ডাক্তার আজিজুল হাসান, আপনার কাছে জানতে চাইবো যে আমরা শুনছি বার্ড ফ্লু, যেটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলছে যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। তো আসলে এটা কি ধরনের রোগ? বার্ড ফ্লু বিভিন্ন নামে পরিচিত। আমরা যাকে বলি বার্ড ফ্লু, মানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আর ইনফ্লুয়েঞ্জা, যেটা একটা ভাইরাল রোগ এবং ভাইরাস দ্বারা হয়। এই ভাইরাসটা হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এটা সাধারণত তিন রকমের হয়, A, B and C। টাইপ A টাইপ বার্ড ফ্লুকে অ্যাফেক্ট করে এবং টাইপ A মানুষকে অ্যাফেক্ট করতে পারে, কিন্তু স্ট্রেইন আলাদা। ভাইরাসের গায়ে, শরীরে এক ধরনের RNA পদার্থ থাকে এবং তার পাশে একটা কোট থাকে। সেই কোটের উপর প্রোটিন থাকে, যাকে বলা হয় H প্রোটিন, হেমাগ্লুটিনিন প্রোটিন আর N প্রোটিন। এই ভাইরাসের গাঠনিক কিছু তারতম্য আছে এখানে, সেই অনুযায়ী ভাগ করা হয় ভাইরাসকে। আচ্ছা। যেমন এখন যে বার্ড ফ্লুটা হচ্ছে, সে স্ট্রেনটা হলো H5N1। H5N1 এটা প্রধানত পাখি জাতীয় মানে প্রাণীকে অ্যাফেক্ট করে। এবং যেমন ধরেন আমাদের দেশে মুরগি, তারপর হাঁস, তারপরে কবুতর, এইসব পাখিকে আক্রান্ত করছে। এবং বিভিন্ন দেশে, এশীয় এবং ইউরোপে বিভিন্ন খামারে বিভিন্ন পাখিগুলো আক্রান্ত হচ্ছে, বিশেষ করে থাইল্যান্ড বা ভিয়েতনামে। কিন্তু এটা মানুষকে সরাসরি আক্রান্ত করে না। মানুষ পাখি থেকে, পশু পাখি থেকে যারা আক্রান্ত হয়েছে সেখান থেকে খুব কাছাকাছি থাকলে খুব রেয়ারলি আক্রান্ত হতে পারে। আচ্ছা, আমি প্রফেসর মাহমুদুর রহমান, আমি জানি যে আপনি এই বিষয়ে কাজ করছেন এবং আমাদের দেশে এই বিষয়ে যে কাজ হচ্ছে তার সাথে আপনি খুব ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু, এটা পাখির রোগ আমরা মূলত, তারপরও মানুষ কেন এটাতে আতঙ্কিত? সারা বিশ্বেই কিন্তু এই আতঙ্ক আছে, শুধু বাংলাদেশ নয়। আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। এটা একটা খুব ইম্পর্টেন্ট রোগ এই মুহূর্তের জন্য, এবং আমরা বলি এটা একটা জনস্বাস্থ্যের জন্য একটা বিশেষ গুরুত্ব বহন করে। এই রোগটা পশু পাখিদের রোগ হলেও এটা মানুষের মধ্যে চলে আসতে পারে বিভিন্নভাবে।
এবং আপনারা শুনেছেন এইমাত্র ডক্টর আজিজুল হাসান সাহেব বলেছেন যে এই ভাইরাস দিয়ে যেটা হয় এটা মানুষ এবং পশু পাখি, হাঁস মুরগি সবাইকে এফেক্ট করতে পারে। এবং আমরা যেটা বলছি যে এইটা মানুষকে কেন মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ এই পর্যন্ত 2003 সাল থেকে 369টা রোগী মানুষ আক্রান্ত হয়েছে এই রোগে, কিন্তু তাদের মর্টালিটি রেট কিন্তু অনেক হাই, প্রায় আমরা বলবো মৃত্যুর হার 63% প্রায়। আচ্ছা, আমরা যদি এটা আবার ইন্দোনেশিয়ার দিকে দেখি, ইন্দোনেশিয়াতে কিন্তু এখন সবচেয়ে বেশি কেস হচ্ছে এবং এই কেসে দেখা যায় শতকরা 80% লোকে মারা যাচ্ছে। এবং আমরা যদি অতীতের কিছু ইতিহাস দেখি যে এই ধরনের ভাইরাস জনিত রোগে কত লোক মারা গিয়েছে অতীতে, আমরা 1918 সালের দিকে দেখি সেই সময় প্রায় 4 কোটি লোক মারা গিয়েছিল, যেটাকে আমরা স্প্যানিশ ফ্লু বলে থাকি। পরবর্তীতে আপনার 1957 সালে আবার যেটা হয় যেটাকে এশিয়ান ফ্লু বলে, তখন প্রায় 20 লক্ষ লোক মারা গিয়েছিল। পরবর্তীতে 1968-69 সালেও আরেকটা হয় যেটাকে হংকং ফ্লু বলা হয়, তখনও প্রায় 7 লক্ষ লোক মারা গিয়েছিল। এবং যারা এপিডেমিওলজিস্ট আছেন ওনারা বলেন যে 10 থেকে 40 বছরের মধ্যে এইরকম আরেকটা অবস্থা হতে পারে, যেটাকে আমরা প্যান্ডেমিক বলে থাকি, যেখানে আমরা বলি যে ব্যাপক হারে যদি ছড়ায় যায়, যদি একটা কান্ট্রির বেশি যদি ছড়ায় যায় তাহলে এটাকে আমরা প্যান্ডেমিক বলি। এবং এই ভাইরাসটার যে গতি প্রকৃতি এবং এটার ধরন, তাতে এটা প্যান্ডেমিক তৈরি করতে পারে। এবং সেই কারণেই আমরা এটাকে বলতে চাই যে এটা এত বেশি গুরুত্ব এবং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এটা খুব খুব তাড়াতাড়ি ছড়ায় যেতে পারে। যেটা আমরা তো আমাদের দর্শকের ফোন এসে গেছে, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো, হ্যাঁ আসসালাম, বলুন। একটা প্রশ্ন করতে চাচ্ছি হ্যাঁ বলুন। যে এখন যে ব্লাড ফ্লুটা, এটা কি মাংস খেলে বা ডিম খেলে কি কোনো মানুষের ক্ষতি করতে পারে? এটা আসলে সবার প্রশ্ন, আপনাদের দুজনের কাছেই। সেটা হলো মাংস খেলে সাধারণত মাংস খাওয়া থেকে এবং ডিম খাওয়া থেকে বার্ড ফ্লু ছড়ায় না, তবে মাংসকে অবশ্যই পরিষ্কার করতে হবে এবং সাধারণত 70 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি 1 মিনিট মানে রান্না করা হয়, আমাদের দেশে আমরা যেভাবে রান্না করি সেভাবে কখনোই আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। এবং ডিমটাও সিদ্ধ করে খেলে কোনো অসুবিধা নেই। হাফ বয়েল কিংবা ডিমটা যদি কাঁচা ডিম খাওয়া হয় সেখানে একটা ডেঞ্জার থাকে, কারণ ডিমের খোলসের উপর ওই ভাইরাস থাকতে পারে। কিন্তু ডিমটা যদি ভালোভাবে সিদ্ধ করে খাওয়া হয় এটা কখনোই হুমকি স্বরূপ হতে পারে না। আমি এখানে একটু যোগ করতে চাই যে বাজার থেকে যখন ডিমটা আনা হবে তখন আমরা বলি যে সাবান পানিতে অথবা যে কোনো গুঁড়া সাবান দিয়ে এটা ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনারা এটা খাবেন। সেটা সিদ্ধ করেই হোক, সম্পূর্ণ সিদ্ধ করে অথবা ভেজে খেতে হবে। পোচ অথবা অর্ধ সিদ্ধ খাওয়া চলবে না, এটা করাই যাবে না, কারণ ভাইরাসটা তাপমাত্রায় নষ্ট হয়ে যায় এবং সাবানের পানিতেও এটা নষ্ট হয়ে যায়। আর মাংসের কথা যেটা বলা হলো, মাংস যখন বাড়িতে আসবে এটা যদি জবাই হয়ে আসে তাইলে সেটাকে যখন ছেলা হবে তখন এটাকে এমনভাবে করতে হবে যাতে নাকে মুখে না যায়। দরকার পড়লে নাকটা ঢেকে নিতে হবে অথবা আমরা মাস্ক পরে নিলে ভালো হয়। বিশেষ করে জবাই করার সময় তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যে কারণে আমরা বলছি যে বাজার থেকে জবাই করে নিয়ে আসার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এবং যখন রান্না হবে, কাটাকাটি হবে, তখন প্রত্যেকটা স্টেজে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। এমনকি যে পাত্রটা ব্যবহার করতে হবে সেটা সাবান দিয়ে ধুতে হবে। তাইলে এই সাবধানতা যদি আমরা অবলম্বন করি, তারপরে যদি আমরা রান্না করে খাই, আমাদের যে স্বাভাবিক রান্না করার তাপমাত্রা, তাতে কোনো অবস্থাতেই এটা সংক্রমিত হওয়ার কোনো কারণ নেই। আমি আরেকটু বলতে চাই যে আমি যেটা বললাম যে বিশ্বে যে 369টা কেস হয়েছে এ পর্যন্ত, তার মধ্যে একটাও কিন্তু খাবারের মাধ্যমে হয়নি। কিন্তু এটা অর্থ এই না যে হতে পারে না, সাবধান হলে হবে না, সাবধান না হলে যারা মারা গিয়েছেন সারা বিশ্বে এ পর্যন্ত, তাদের সাথে এই রোগের ইয়েটা কি ছিল, তারা কিভাবে জড়িত ছিল এই কাজের সাথে? এইটা আমরা এভাবে ভাগ করতে চাই। সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারা? সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে যারা যে এইসব হাঁস মুরগির মধ্যে সংক্রমণ ঘটেছে তাদেরকে যারা নাড়াচাড়া করেছে, তাদের পরিচর্যা যারা করেছে, তারা হচ্ছে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। পরবর্তী ঝুঁকি হচ্ছে যারা অন্যান্য মানে হাঁস মুরগি পরিচর্যা করে থাকেন, যেটা সংক্রমিত ছাড়াও তো আরো অনেকে বাড়িতে পালেন অথবা অন্যান্য ফার্মের মধ্যে পালেন, তারা হচ্ছে পরবর্তী ঝুঁকিতে, তাদেরও ঝুঁকিপূর্ণ আছে। যারা বাজারে হাঁস মুরগি বিক্রি করেন, জীবিত হাঁস মুরগি আমি বলবো, যেহেতু হাঁস মুরগি যখন নড়াচড়া করে, এটা হাত পা নাড়াচড়ার মাধ্যমে এটা
নাকে মুখে চলে আসতে পারে। সেই জন্য আমরা পরামর্শ দিচ্ছি যে এইসব প্রত্যেক স্টেজে যাতে গ্লাভস এবং মাস্ক পরা হয়, তাইলে এই সংক্রমণটা আমরা রোধ করতে পারবো। আচ্ছা, তো আমার একটা প্রশ্ন ছিল, আমি পরে করবো প্রশ্নটা, দর্শকের ফোনটা নিচ্ছি তার আগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি বগুড়া থেকে বলছি আপনার। জি বলুন, আপনার প্রশ্ন বলুন ভাই। আচ্ছা, প্রশ্নটা হলো আপনার ওই যে এখন ব্লাড ফ্লু তো বাংলাদেশের সম্পূর্ণ সব জায়গাতে আক্রমণ করে নাই, কিছু কিছু ডিস্ট্রিক্টে করেছে, কিন্তু যেসব ডিস্ট্রিক্টে করে নাই সেসব ডিস্ট্রিক্টে আপনার ওই একই নিয়ম ফলো করতে হবে নাকি? খুব সুন্দর প্রশ্ন। আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আমরা হয়তো সংক্রমিত হয় নাই, কিন্তু অন্য জায়গায় না হলেও একই সাবধানতা সব জায়গাতেই অবলম্বন করতে হবে, যাতে আমরা এটাতে আক্রান্ত হতে না হয়ে যাই। সেই জন্য সেই সাবধানতাটা কিরকম? সাবধানতা যেটা বললাম, যে যখন যারা হাঁস মুরগি প্রতিপালন করবে তারা গ্লাভস মাস্ক পরে ধরবেন, অবশ্যই সেটা করতে হবে, সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে প্রতিবারই, এবং রান্না করার সময় যেগুলি বলা হলো সেগুলি মানতে হবে, ডিমের বেলায় এবং মুরগির বেলায় সেটা মানতে হবে। তাইলে এই পদ্ধতি সবাইকে মানতে হবে। আর যদি কারো বাড়ি ঘরে যারা মুরগি পালেন তাদের মুরগিতে যদি আক্রান্ত হয়, মুরগি মারা যায়, সেক্ষেত্রে কি করেন? এখন সেটা হচ্ছে আরেকটা কথা, যে যদি কোনো কারণে দেখেন যে আপনার বাড়িতে মোরগ মুরগি মারা যাচ্ছে খুব বেশি আকারে আশেপাশে, তাইলে সেটা অবশ্যই আপনি নিকটস্থ আপনার পশুপালন অধিদপ্তরের যে অফিস আছে ওদেরকে জানাতে হবে, অথবা ইউনিয়ন কাউন্সিল অফিসে জানালে হবে, অথবা যদি আমাদের স্বাস্থ্য বিভাগে জানানো হয় তাইলে হবে, তাইলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আমার প্রশ্নটা ছিল যে আপনি বলছিলেন যে জবাই করার সময় সতর্কতা লাগবে, সেটা কি ধরনের সতর্কতা? আমরা যেটা সতর্কতা বলতে চাই সেটা হচ্ছে একই, খুবই সহজ, যে কোনো রকম একটা গ্লাভস, অথবা আমরা যদি পলিথিনের ব্যাগ দিয়েও যদি হাতটাকে ঢেকে নিই, বেঁধে নিই, তারপরে জবাই করি, এবং আমরা যদি মাস্কটা পরে থাকি, তাইলে কিন্তু সমস্যা। এখানে যে জবাই করার সময় মুরগিটা যে নাড়াচাড়া করে বা তার রক্তের কোনো কিছু যেন আমার শ্বাসনালীতে না আসে, এটাই হচ্ছে, এটাই শ্বাসনালীতে চলে না আসে। তারপরে ধরেন হাতের মধ্যে যদি কোনো কাটা থাকে সেটা সেই কাটা দিয়ে ক্ষত দিয়ে ঢুকে যেতে পারে। সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতেই হবে, কারণ এখন এত রোগ হচ্ছে, এর মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটা এসছে। এখন আমাদেরকে এইগুলি আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে আমরা এইগুলি প্রতিরোধ করতে পারি। আচ্ছা, তিনটা বেসিক কি আছে যেটা প্রফেসর মাহমুদুর রহমান বললেন। একটা হলো যে ফার্স্ট হলো যে হ্যান্ড ওয়াশিং, মানে হাত ভালোভাবে ধোয়া, এই 10টা আঙ্গুলি সবচেয়ে বাহক জীবাণু। দ্বিতীয় হলো যে ক্লিন করা, খুব ভালোভাবে পরিষ্কার করা। আর তৃতীয় হলো ভালোভাবে রান্না করা। তিনটা, মানে ওয়াশিং, কুক, মানে ক্লিনিং অ্যান্ড কুকিং, মানে আর মাস্ক পরা যখন সে জবাই করবে, ইয়ে করবে, পাখাগুলো তুলবে। এখানে আমি আরেকটু যোগ করতে চাই, যে যেমন ধরেন যারা হাঁস মুরগি পরিচর্যা করেন, সেটা আপনি অর্গানাইজড ফার্মই হোক বা এমনি বাড়িতেই হোক, তাদের যে বিষ্ঠাটা আসে, এইটাকে খুব ভালোভাবে মানে আমাদেরকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। আগে যেইভাবে এটাকে সার হিসাবে ব্যবহার করা হতো, এটা করার কিন্তু আমাদের রিস্ক আছে। আমরা বলছি যে পুকুরেও কিন্তু ইউজ করা হতো, সেটা করা হয়, সেটা আমরা এখন বলবো যে এটা থেকে বিরত থাকতে, এবং যে কোনো ধরনের কিন্তু আমরা অ্যান্টিসেপটিক অথবা কিছু ব্যবহার করলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের আরেকজন দর্শক লাইনে আছেন, ফোনটা নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি। জি বলুন। ব্লাড ফ্লু হওয়ার পরে, ব্লাড ফ্লু মাংস খাওয়ার পরে কি ওই লিভারে যে সেরাম অ্যালকালিন আছে, ফসফরাস, এটা কি বেড়ে যায় কিনা? বার্ড ফ্লুটা এমন একটা রোগ যেটা আপনার আমাদের এখানে কারোর হয় নাই, এটা প্রথম কথা আমি বলতে চাই, বাংলাদেশে কারোর হয় নাই, এবং আমাদের আশেপাশে দেশের মধ্যে শুধু 2টা দেশে 2 কেস আছে, পাকিস্তান এবং মায়ানমারে। এটা হলে প্রত্যেকটা সিস্টেমকে ইনভলভ করবে, তখন কোনোটাই কিন্তু ঠিক থাকবে না, কোনটা বাড়বে, কোনটা কমে যাবে। সুতরাং এগুলি কোনটা বলা হয় যে মাল্টি অর্গান ডিসফাংশন, এটা সিভিয়ার ফর্মে। জি জি, বার্ড ফ্লু তো সবাই আক্রান্ত হলে সবাই মারা যায় না। প্রফেসর মাহমুদুর রহমান বলেন যে হয়তো 60 to 70% মর্টালিটি, আর 30% বেঁচে যায়। যারা মারা যায় তাদের ক্ষেত্রে অবশ্যই মাল্টি অর্গান ফেলিয়ার হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফেল করে যায় শরীরে। তখন তো যে কোনো টেস্ট করলে, ওই অঙ্গের টেস্ট করলে দেখা যাবে ফেল করেছে। আচ্ছা আচ্ছা, তো শুরুটা হয় কিভাবে যদি মানুষকে আক্রান্ত করে? সেক্ষেত্রে সাইন সিম্পটম কি, মানে কি ধরনের উপসর্গ? উপসর্গগুলো হলো যে কোনো ভাইরাল রোগের মতো, মানে ভাইরাসের মতো, ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডা লাগার মতো। প্রথমে যেটা খুব সামান্যভাবে হতে পারে, চোখে লাল হয়ে যেতে পারে, চোখটা প্রধান সিস্টেম হয়, চোখ লাল হয়ে যেতে পারে। এছাড়া কি হয়, হঠাৎ করে জ্বর আসতে পারে, তার মাথা ব্যথা হবে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে গলা খুসখুস করা, গলা ব্যথা করা, এবং মানে কাশি হওয়া, এবং কাশটা সে কফ পড়ে না,
শুকনো কাশি। এছাড়া সারা শরীর ব্যথা করে, বিশেষ করে পা গুলো ব্যথা তো করতে এটা কিন্তু সাধারণ যে ভাইরাস জ্বর হ্যাঁ। তাতে কিন্তু একই রকম হ্যাঁ, বিষয়। একই রকম। এটা তো সাধারণ লোকজন হয়তো ভাববে যে কোনোভাবে তার বার্ড বোঝা ফ্লু যাবে হলো কিনা, এরকম একটা কোনোভাবে আতঙ্ক হতে পারে। বোঝা যাবে না যে এটা সেক্ষেত্রে অ্যাকচুয়ালি নিশ্চিত হবে কিভাবে? আমি একটু এখানে অ্যাড করতে চাই যে আমরা এখানে একটা কথা বলি যে এপিডেমিওলজিক্যাল লিংক, এটা খুব জরুরি। এখানে যে উপসর্গের কথা বলা হলো এর মধ্যে আরেকটা পরবর্তীতে যেটা হয় একবার শ্বাসকষ্ট দেখা দেয়। আচ্ছা আচ্ছা। এটা সাধারণ হাঁচি কাশির মতো হয়ে শ্বাসকষ্ট দেখা, নিউমোনিয়ার মতো হয়ে যায়, এবং ওই পর্যায়ে গেলেই তখন একটা সন্দেহ। এবং যদি এই এই উপসর্গগুলি যদি যারা ইনফেক্টেড পোলট্রি অথবা সংক্রমিত যে ফার্মগুলি আছে সেখান থেকে আসে, তাইলে কিন্তু আমাদের সন্দেহ। আমরা সাধারণ লোক সেক্ষেত্রে আমি সংযোগটা বুঝতে পারি যে কোথা থেকে আসছে। সেই সংযোগটা ছাড়া কিন্তু আমরা কখনো এটাকে আমরা নিতে পারবো না। আমরা সাধারণ লোক বাড়িতে আছে, এটা তো হবেই। যে কোনো সময় 5% লোকের আপনার জ্বর থাকতে পারে, সর্দি কাশি আরো বেশি পার্সেন্টেজে থাকতে পারে, কিন্তু তার অর্থ তারা সবাই বার্ড ফ্লুতে ভুগছে না। এটা হতে হবে তাদেরকে আমরা বলি রোগতাত্ত্বিক একটা সম্পর্ক থাকতে হবে, যে এমন হতে পারে যে একটা ফার্মে এফেক্টেড হয়েছে, আমরা কনফার্ম করে ফেলছি H5N1। এখন ওই ফার্মের যদি কেউ এইরকম উপসর্গে ভোগে, তাইলে আমরা তাকে সন্দেহজনক হিসাবে নিব প্রথমে, তারপরে তো আমাদেরকে পরীক্ষা করে কনফার্ম করতে হবে। দর্শকের আরো একটি ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। ভাই আমি একটা প্রশ্ন করছিলাম যে আপনি কোথেকে বলছেন? অতিথি পাখি দিয়ে মনে করেন আমাদের বাচ্চা সংক্রমিত হয় শুনছি, এবং পৃথিবীর সব দেশেই অতিথি পাখি নিধনের চেষ্টা চলছে, সেখানে আমাদের দেশে কেন অতিথি পাখিকে স্বাগতম জানানো হয়? আচ্ছা, আমাদের এই প্রশ্নের উত্তরটা দিবেন একটু। আপনি কোথেকে বলছেন? আমি হ্যালো, নওগাঁ থেকে বলছিলাম, আমার নাম হিরো। জি সরি, কোথেকে? আমি নওগাঁ থেকে বলছিলাম। জি জি, আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। জি প্রিয় দর্শক, আপনারা যখন ফোন করবেন আপনারা টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিবেন, অথবা টেলিভিশন থেকে একটু দূরে যেয়ে কথা বলবেন, তাতে আমাদের শুনতে সুবিধা হবে। উনি অতিথি পাখি প্রসঙ্গে বলছেন। হ্যাঁ, অতিথি পাখিকে স্বাগত বা আমরা তাদেরকে বাধা দিতে পারবো না, এটা তো স্বাভাবিক নিয়ম, আমাদেরকে চলতে দিতে হবে। এটা আমরা বন্ধ করব না এবং করা উচিত না। আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে অতিথি পাখির কাছে আমরা চলে না যাই। আমরা যেটা বলছি যে ইলিগাল বার্ড ট্রেড, মানে ওয়াইল্ড বার্ড ট্রেড, এখন যারা অতিথি পাখি নিয়ে এসে ঢাকা শহরের রাস্তায় বিক্রি করে, সেটা তো একেবারেই বেআইনি। এই ধরনের জিনিস হতে দেওয়া যাবে না। ওদের কাছে না গেলেই হলো, ওদেরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তাইলে কিন্তু আমরা দূরে থাকছি। সুতরাং সেখান থেকে আমাদেরকে নিজেকে, কিন্তু তারপর অতিথি পাখির সাথে তো আমাদের পাখির অনেক সময় তাদের কাছাকাছি যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের পাখিরা তো ইনফেক্টেড হতে পারে। এটা তো আমরা বলি যে অনেকগুলি কারণ, অতিথি পাখি যে একমাত্র কারণ এই রোগ হওয়ার জন্য তা না, আরো কারণ আছে। তো তার মধ্যে থেকে আমাদের যে স্থানীয় পশু পাখি, পশু বলবো না, পাখি বলবো, পাখিদের মধ্যে আসতে পারে, সেখান থেকে চলে আসতে পারে মোরগ মুরগির মধ্যে, এগুলি সংমিশ্রণের মধ্যে আসে, যে কারণে আমরা বলছি যে বায়োসিকিউরিটি ফার্মে থাকতে হবে, তাইলে এটাকে আমরা সংক্রমণ আমাদের মধ্যে আসা এবং হাঁস মুরগির মধ্যে আসাটা বদলে যাবে। সুতরাং বিশ্বে যেসব দেশে এগুলিকে ভালোভাবে কন্ট্রোল করেছে, তারা অতিথি পাখিকে নিয়ন্ত্রণ করে নাই, তারা নিজেরা নিয়ন্ত্রিত হয়েছে যে তাদের ফার্মের মোরগ মুরগি যাতে বেরিয়ে যেতে না পারে। এই বায়োসিকিউরিটিটা বলতে কি বোঝেন আপনি? এক ধরনের জৈব নিরাপত্তা? হ্যাঁ, জীব নিরাপত্তাটা যেটা হচ্ছে যে আমরা বলি, আমরা 4টা ভাগে ভাগ করি, 1 2 3 4। তো 1 নম্বর জীব নিরাপত্তা যেটা, সেটা হচ্ছে যে একটা ফার্মের ভিতরে কেউ যাওয়া আসা করাটা খুবই রেস্ট্রিক্টেড থাকবে। ওখানে ফার্মের যে শেডগুলি আছে সেগুলি অনেক দূরে থাকবে, এগুলো একটা স্ট্যান্ডার্ড সেট করা আছে, এবং বাইরে থেকে কিছু যাবে না, বাইরে থেকে কিছু আসবে না, আসলে গেলে সেগুলিকে ভালোভাবে ডিসইনফেক্ট করে আনতে হবে বাইরে, এবং ভিতরে যেতে হবে। গাড়িগুলি যখন বেরোবে তখন এগুলি সমস্ত স্প্রে করে দিতে হবে, বেরোয়ার সময় স্প্রে করতে হবে। ডিম যদি আসে তাহলে ডিমের যে ক্রেটগুলি আছে এগুলি আর ফেরত যাবে না, ওখানকারটা ওখানেই থাকতে হবে। এবং মোরগ মুরগি যখন অনেকে মোরগ মুরগি একদিনে মুরগি নিয়ে আসে তারপর বড় করে, সেগুলির বেলাও বলা হয় যে একবারে সবটা ঢুকতে হবে, একবারে সব বেরোতে হবে। এই ধরনের আছে স্ট্যান্ডার্ড সেট করা। এগুলি যদি করা যায় ভালোভাবে, তাইলে আমরা অনেক বেশি প্রোটেক্টেড থাকবো। এবং বিশ্বের যেসব দেশে এগুলি ভালোভাবে করেছেন তারা ভালোভাবে তাদেরকে কন্ট্রোল করতে পেরেছে। আচ্ছা, এই ডক্টর হাসান, আপনার কাছে জানতে চাইবো যে
এই যে ভাইরাসগুলো রয়েছে ইনফ্লুয়েঞ্জা এভিয়ান ভাইরাস, তো সাধারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাথে এটার তফাৎটা কোথায়? মানে উপসর্গগত কোনো তফাৎ আছে? না, উপসর্গগত কোনো তফাৎ নেই, কিন্তু এই এভিয়ান ভাইরাসটা খুবই মারাত্মক এবং খুবই মানে প্রবলেম সৃষ্টি করে, মানে ওদের ছোঁয়াচে মর্টালিটি বেশি। খুবই ছোঁয়াচে। মুরগির বেলায় আপনারা দেখেছেন, হাঁস মুরগির বেলায় 48 আওয়ার্সের মধ্যে এরা মারা যায় এবং 100% মর্টালিটি। এর মধ্যে মানে যেমন আমাদের দেশে র্যাবিস হলে যেমন সবাই মারা যায়, তেমনি মানে বার্ড ফ্লু হলে কোনো পশু, কোনো মুরগি কিংবা হাঁস মুরগি বাঁচতে পারে না, ওরা 100% মর্টালিটি। এবার একটু মানুষের অন্য প্রশ্ন, বেলায় যদিও আপনি আমি একটু এখানে বলতে চাই, হাঁস কিন্তু আসলে মানে মুরগি মারা যায়, কিন্তু হাঁসের মধ্যে কিন্তু এটা থেকে যায়। হাঁস আচ্ছা, কিন্তু আচ্ছা, হাঁস কিন্তু সাফার করে কম। তাহলে সেক্ষেত্রে কি হাঁস কি মানে বাহক হিসেবে রয়েছে? বাহক হিসেবে থাকতে তো পারে, সেক্ষেত্রে সেটা আরো বিপজ্জনক। আরো বিপজ্জনক। যেমন হাঁসের মধ্যে এটা থেকে যায়, হাঁসের পায়খানার সাথে এটা ছড়াতে থাকে, যে কারণে যেমন ভিয়েতনামে কিন্তু হাঁস একবার বন্ধ করে দেওয়া হয়েছিল এক সময়। তাহলে আমাদেরও তো মনে হয় এই বিষয়গুলি ভাবার সময় এসেছে, কারণ মুরগি ইনফেক্টেড হচ্ছে, মুরগি আক্রান্ত হচ্ছে, মুরগি মারা যাচ্ছে, কিন্তু হাঁসের মধ্যে তো এটা যদি থেকে যায় তাহলে ভবিষ্যতে তো হাঁস এই রোগটা ছড়াবে। হ্যাঁ, সেটা ডিসিশন নেওয়ার আগে অবশ্যই হাঁসের সংক্রমণটা দেখে নিতে হবে। এটা অবশ্যই সায়েন্টিফিক্যালি না হয়ে করা যাবে না, সায়েন্টিফিক্যালি সাপোর্টেড হতে হবে। তো ডাক্তার আজিজুল হাসান এবং প্রফেসর মাহমুদুর রহমান, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা চ্যানেলের সাথে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এবং আমরা সবাই বার্ড ফ্লু সম্পর্কে সচেতন হই, এবং এই যে আমরা ঢালাওভাবে না জেনে ডিম এবং মুরগি খাওয়া বাদ দিচ্ছি, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। আমাদের একটু জেনে শুনে আমাদের আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হন, তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল বলে মনে করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।